সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। ভূতের গল্পের চরিত্রদের আশ্চর্য খেয়াল সত্যি। যে বাড়ি থেকে সাধারণত লোকেরা 10 হাত দূরে থাকতে চায়, খুঁজে খুঁজে সেই সব বাড়িতেই রাত কাটাতে যেন তারা মরিয়া হয়ে পড়ে। জেদের বশেই হোক কিংবা লোভে পড়ে বা নিতান্তই আশ্রয় গ্রহণের জন্য, পরিত্যক্ত ভাঙা বাড়ি যেন তাদের চুম্বকের মতো টানে। আজকের গল্পের নায়কও সেই অমোঘ টানেই ঢুকে পড়েছিলেন এমনই এক পোড়ো বাড়িতে। তারপর কি হয় জানতে শুনতে থাকুন অশোক কুমার মিত্রের কোট। এখন এই মধ্যবয়সেও স্বভাব বদলায়নি আমার। ছোটবেলা থেকেই আমি একটু একলাচোরা মানুষ। সবার সঙ্গে মিশতে পারি না, হই হুল্লোড়ে সময় কাটাতে পারি না, সিনেমা থিয়েটার বড় একটা দেখি না, দলভেদে বনভোজনে যাই না, বরং একা একাই থাকি। নির্বোধ সঙ্গীর চাইতে সঙ্গীহীন একা থাকি, বই পড়ি। আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, চোখে পুরো কাচের চশমা। মাঝে মাঝে একাই বেরিয়ে পড়ি দূর দেশে কি কাছে পিঠে কোথাও। যেখানে মানুষের ভিড়, সেই বড় শহর, সমুদ্র সৈকত কি শৈলনগরীতে সাধারণত আমি যাই না। খুঁজে নিই স্বল্প পরিচিত অপরিচিত জায়গায়, যা আমায় বেশি টানে। যেমন এখন ঘুরছি নদিয়া জেলার চূর্ণীর তীর ঘেঁষে ঘেঁষে। এখানে ওখানে দূরে দূরে ছড়ানো ছিটানো দু একটা গ্রাম, বিস্তীর্ণ ধানক্ষেত। শনি রবি ছুটি, সঙ্গে সোমবারটাও ছিল ছুটির দিন। আমি বেরিয়ে পড়েছিলাম নদিয়া পরিক্রমায়। 1.5 দিন কেটে গেছে। আমি আলপথে সাইকেলে যখন ধানক্ষেত ভাঙছি, ঠিক তখনই আমার অফিস সহকর্মীদের অনেকেই গিয়েছে পুরীর সমুদ্র উপকূলে। অফিস রিক্রিয়েশন ক্লাব তাদের নিয়ে গেছে কদিন হইচই করে কাটানোর উদ্দেশ্যে। তাদেরও অনুরোধ অগ্রাহ্য করে এই ক্ষেতের পথে ঘুরে বেড়ানো আমার স্বভাব। তাই সহকর্মীরা যারা আমায় খ্যাপা বা পাগল বলে, তা নিয়ে আমি কখনো অনুযোগ করি না। এই তো কদিনে জলে ভিজেছি, রোদে পুড়েছি, খাওয়া যে চমৎকার কিছু জুটেছে তাও বলতে পারছি না। বরং আলপথ ছেড়ে এখন বনপথে ঢুকে পড়েছি। ধান ক্ষেতের শেষে দেখছি কিছু এলোমেলো হালকা গাছপালার জঙ্গল। এই জঙ্গল পেরুলে আবার এক শহর আছে। শুনেছি এই বনের ভিতর পুরনো আমলের এক পোড়ো মন্দির আছে। মন্দিরেও আছে চমৎকার পোড়ামাটির কাজ। অবশ্যই তার অনেকখানি নষ্ট হয়ে গেছে, তবে কয়েকটি প্যানেলে রাম সীতার বিয়ের কাহিনী এখনো টিকে রয়েছে। কিছু পথ যেতে যেতে সাইকেলের টায়ার গেল ফেঁসে। পিঠে হ্যাভারস্যাক নিয়ে 2 হাতে অচল সাইকেল ঠেলছি। ঠিক তখনই প্রচণ্ড ঝড় শুরু হলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি। প্রবল বৃষ্টিতে 2 হাত দূরের পথ দেখা যায় না। জনপ্রাণীর সাড়া নেই, লোকবসতির চিহ্ন দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে ঘন্টা ফুরিয়েছে, বৃষ্টির বেগও কিছুটা কমেছে। হঠাৎ এক বাঁকের মুখে এক মস্ত বড় বাড়ির আভাস নজরে এলো। ক্রমে সেই বাড়ির সামনে এসে হাজির হলাম। ক্লান্ত শরীরটা আর বইছিল না। একটু খাদ্য, একটু আশ্রয়ের জন্যে তখন মনটা অস্থির হয়েছিল। কিন্তু বাড়ির সামনে এসে হতাশই হলাম। মস্ত বড় পাঁচিলে ঘেরা দোতলা বাড়ি,
তার সবটাই যেন ভেঙে পড়েছে। ফটকের পাশে দারোয়ানের ঘর ছিল, তার ছাদ ভেঙেছে। ফটকের লোহার গেটটা একপাশে কাত হয়ে ঝুলছে। চারিদিকে বুনো আগাছা। লক্ষ্য করলে বোঝা যায় বাড়িটা বহুদিন থেকে পরিত্যক্ত। এই দুর্যোগে আর এমন দুরবস্থায় এই আশ্রয়টুকু ছাড়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো না। আর কিছু না হোক, এই ছাদের নিচে দুদণ্ড থাকতে তো পারি, ভিজে পোশাক তো বদলে নিতে পারি, আমার খোঁড়া বাহনটাকে মেরামত করে নিতে। তাই আর মাথা না ঘামিয়ে সাইকেল ঠেলে ফটক পেরিয়ে ভিতরে ঢুকে পড়লাম। দেখে মনে হলো পুরনো দিনের বাংলো গোছের বাড়ি, হতে পারে কোনো নীলকুঠি। এককালে নদীয়ার এই অঞ্চলে নীল চাষ হতো। পাথরে খোদাই একটা ফলক ছিল ফটকের বাইরে, তবে তার খোদাই লেখা এখন আর পড়া যায় না। বাড়ির অধিকাংশ জানলা খুলে পড়েছে। কপা এগুতেই আমার পায়ের শব্দে কটা চামচিকে উড়ে গেল। মনে হলো বহুকাল এই বাড়িতে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। ভেতরে ঢুকবার জন্য আমি দরজায় ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। তারপরে কেঁচ কোঁচ আওয়াজ তুলে ভাঙা কবজার উপরে একটা পাল্লা ঝুলতে লাগলো। সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে একটা বিশ্রী বোঁটকা গন্ধ আমার নাকে এলো। পচা কাঠের গুঁড়ির, ইঁদুরে তোলা ঝুড়ো নরম মাটির, নাকি অন্য কিছুর? আমি ঠিক বুঝতে পারলাম না। কয়েক মিনিট থমকে দাঁড়ালাম। একটা ভুতুড়ে অনুভূতি আমার শির দ্বারা বেয়ে দ্রুত নিচে নেমে গেল। নির্জন পরিত্যক্ত এমন বাড়িতে হঠাৎ ঢুকলে সম্ভবত এমন শিহরণ হয়ে থাকে। আমার সামনে চওড়া সিঁড়ি, প্রকাণ্ড কাচের জানলা ধুলো আর মাকড়সার জালে নোংরা হয়ে আছে। সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে গেলাম। তারপরে প্রথম ঘরটার দরজা খুলে ফেললাম। দেখি ঘরটা নানা আসবাবে সুন্দরভাবে সাজানো ছিল একসময়। চমৎকার কারুকাজ করা সিলিং, এখন সোফার হাতল গেছে ভেঙে। সিলিংয়ের পলেস তারা পড়েছে খসে। ইঁদুরে মাটি তুলে মেঝে জড়ো করেছে। পর্দা ঝালর ছিন্ন ভিন্ন অবস্থায় ঝুলছে। পার্সিয়ান গালচেটার আধখানা কিসে যে ছিঁড়ে নিয়ে গেছে। দরজার উল্টো দিকে একটা ফায়ার প্লেস, সেদিকেই দুর্গন্ধটা খুব বেশি। কোনো লেবু পচেছে কিনা কে জানে। ফায়ার প্লেস দেখে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যদি ফায়ার প্লেসটা জ্বালাতে পারি তবে ঘরে কিছুটা আলো হবে, ঠান্ডায় জমে যাওয়া হাত পাগুলো সেঁকে নেওয়া যাবে, ভিজে জামা কাপড়গুলোও অনেকটা শুকিয়ে নিতে পারবো। তাছাড়া গরম কফিও তৈরি করে নিতে পারি। ঘরের বাইরে খোঁজ করতে অনেকগুলো লম্বা কাঠের টুকরো দেখতে পেলাম। সেগুলো কুড়িয়ে নিয়ে দ্রুত পায়ে ওই ঘরে ফিরে এলাম। ঘরের চৌকাঠে পৌঁছে কেন জানি থমকে গেলাম। পা জোড়া যেন আর এগোতেই চায় না। মনের ভেতরে কে যেন ফিসফিস করে বলে উঠল, পালাও, আর এখানে থেকো না। কাঠের টুকরোগুলো মেঝে নামিয়ে আমি কয়েক মুহূর্ত ভাবলাম। চারদিকের পরিবেশের মধ্যেই যেন ভয়ঙ্কর অমঙ্গলের আঁচ পাচ্ছিলাম। যদিও বাইরের থেকে পরিবেশটা অপরিবর্তিত ছিল, তবু মনে হচ্ছিল আমার ক্ষণিকের অনুপস্থিতিতে অশুভ কিছু বুঝি ঘরে ঢুকে বেরিয়ে গেছে। আমি দুর্বল নই, ভূত প্রেতে আমার কোনো বিশ্বাসও নেই। তবু
তবু চেতনা ফিরে পেয়ে দেখি আমি ত্বরিত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চলেছি। যদিও ভয় পাওয়ার মতন কিছুই আমার নজরে আসেনি, তবু এক ধরনের অস্বস্তি আমায় পীড়া দিতে লাগল। কে যেন আমায় সতর্ক করে দিল দরজার কাছাকাছি থাকাটাই নিরাপদ। ঠিক করলাম আগুন জ্বালতে হলে নিচের তলায় জ্বালি। যদিও জানি এটা এক ধরনের বোকামি, তবু যদি ভূতের সত্যি সত্যি কোনো অস্তিত্ব থাকে, সে যাত্রায় আমি ভাবতে ভাবতে যখন আমি দ্বিতীয়বারের মতো নিচে নেমে আসছি, হঠাৎ কে যেন আমায় ঠেলে তুলে দিল। ছুটে সিঁড়ির মাঝামাঝি এসে লক্ষ্য করলাম সিঁড়িতে জমে থাকা পুরো ধুলোর উপর কোনো খালি বস্তা বা ওই জাতীয় কিছু টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট দাগ। সেই দাগ অনুসরণ করে দেখলাম যে বড় ঘরটায়, যেখানে পোকায় কাটা একটা বিবর্ণ কোট ঝুলছে, সেখানে এসে দাগটা থমকে দাঁড়িয়েছে। তারপরে এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। কোনোটা এদিকে দরজার কাছে শেষ হয়েছে, কোনোটা গেছে সিঁড়ি বরাবর, কোনোটা বা অন্দরমহলের দিকে চলে গিয়েছে। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আমার নিজের ছাড়া আর কারও কোনো পদচিহ্ন সারা বাড়িতে নেই। এক ধরনের অস্বস্তি, কিছুটা বা ভয় আমার উপর চেপে বসল। যদিও মনে হচ্ছিল এই বাড়িতে দ্বিতীয় কোনো জনপ্রাণী নেই, তবুও অন্য কিছুর উপস্থিতি আমি স্পষ্ট বুঝতে পারছি। আরও আশ্চর্য ব্যাপার, একটু লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে অস্বাভাবিক দাগগুলো সবই হয় শুরু হয়েছে, নয়তো ঘুরে ফিরে গিয়েছে কোটটার কাছে। ভাবলাম এটা হয়তো কোনো বাচ্চা মেয়ের কাজ। তার ঝালরে টানে টানে পায়ের ছাপ মুছে গেছে। এবারে ভালো করে কোটটার দিকে তাকালাম। পুরনো আমলের সেনাবাহিনীতে এমন কোট ব্যবহৃত হতো। দুটো বিবর্ণ রূপোর বোতাম এখনও কোটে লাগানো রয়েছে। কোটটা উল্টে দিতেই দেখা গেল তার বাঁ কাঁধের নিচে পেনি আকারের একটা ফুটো। দেখে মনে হয় খুব কাছ থেকে ছোড়া কোনো গুলিতেই এই ফুটো হয়েছে। এ থেকে বোঝা যায় যে কোটের মালিক একদিন কোট পরা অবস্থাতেই নিহত হয়েছিলেন। এই দৃশ্য দেখে আমি কেমন যেন দুর্বল হয়ে পড়লাম। কেবলই মনে হতে লাগলো এই ঘরে আরো অনেক কিছু ঘটে গেছে। নাকে পচা মাংসের গন্ধ পেলাম, হালকা অথচ নিশ্চিত। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল এই ঘরে অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু ঘটবে, আর এখনই ঘটবে। সব জড়তা কাটিয়ে আমার সম্বিত ফিরে এলো। নিজেকে শক্ত করলাম। আমার আবার ভয় কি? কোনো বদলোক কি গুন্ডা শ্রেণীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার পকেটে ছোট কিন্তু অব্যর্থ কার্যকর স্বয়ংক্রিয় রিভলভার রয়েছে। আর ভৌতিক ব্যাপার, যা আমি বিশ্বাস করি না, তাও যদি হয়, তবে তারা তো এই দিনের বেলায় আসবে না। যাই হোক, এই জায়গায় কীরকম একটা গা ছমছমে ভাব আছে। আমি এখানে কিছুতেই রাত কাটাবো না। তবে এই বৃষ্টির দিনে এক কাপ গরম কফি না খেয়ে আর খোড়া সাইকেলটা মেরামত না করে যাই কি করে? সামনের ঘরটায় এবারে আমি ঢুকে পড়লাম। মনে হলো আগে এটা কারো পড়ার ঘর ছিল। ফায়ারপ্লেস দরজার উল্টো দিকে দেওয়ালে। সেখানে এখনও ছাই ও পোড়া কাঠের অবশিষ্টাংশ রয়েছে। পাশেই পড়ে আছে হাতলওয়ালা প্রকাণ্ড একটা লোহার ডান্ডা। আমি ছাই পরিষ্কার করে নতুনভাবে কাঠ সাজিয়ে নিলাম। তবে
সেগুলো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমার নতুন দেশলাইয়ের আধখানা খতম হয়ে গেল, তবু কাঠে আগুন ধরল না, বরং চিমনির হাওয়ায় উল্টো চাপে সারা ঘর ধোঁয়ায় ভরে গেল। নিচু হয়ে ফুঁ দিয়ে আমি কাঠ ধরাতে চেষ্টা করলাম। যখন এই কাজে ব্যস্ত আছি তখন হঠাৎ মনে হলো পাশের ঘরে কে যেন চলাফেরা করছে। তারপরেই ধপ করে মৃদু শব্দ হলো। আমি কান খাড়া করে থাকলাম। তারপর অনেকক্ষণ কোনো শব্দ নেই। রিভলভার হাতে পা টিপে টিপে আমি হল ঘরে ঢুকলাম। সেখানে কিচ্ছু নেই। একটানা বর্ষণে বাইরের কোনো শব্দ শোনারও কোনো সম্ভাবনা নেই। দেখলাম শুধু কোটটার নিচে কিছু মাটি ক্রমশ উঁচু হয়ে উঠেছে। অবশ্য একটু পরেই তা ভেঙে ছড়িয়ে পড়ল। এইসব ইঁদুরের কারবার। আমি আবার নিজের কাজে ফিরে গেলাম। চলল আবার সেই ফুঁ দেওয়া, কাঠ খোঁচানো, দেশলাইয়ের কাঠি ঘষা। এর মাঝে ফের পাশের ঘরে আগের মতনই শব্দ শুনতে পেলাম। খুব জোরে নয়, তবে বেশ স্পষ্ট। ব্যাপারটা কি? আবার ছুটে হলঘরে ঢুকলাম, কিন্তু কিছুই নজরে এলো না। শুধু দেখি সেই কোটটার তলায় আরেকটা মাটির ঢিবি তৈরি হচ্ছে। একটা অজানা আশঙ্কা আমায় পেয়ে বসল। কেবলই মনে হতে লাগলো এই শূন্য হলঘরে শুধু আমি নই, আরও কেউ আছে। বাতাসে সেই অশরীরীর উপস্থিতি টের পাচ্ছি। না, আর নয়, এইবারে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। আমায় লোকে ভীতু ভাবুক আর যাই ভাবুক। আমার ঘরে ফিরে এসে দ্রুত হাতে জিনিসপত্র গুছিয়ে আমি হ্যাভারস্যাক বাঁধতে শুরু করলাম। যখন শেষ বাঁধনটা আটকাচ্ছি, ঠিক তখনই হলঘর থেকে একটা চাপা হাসির শব্দ কানে এলো। কারো চুপি চুপি হেঁটে আসার পায়ের শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি দরজার দিকে মুখ ঘুরিয়ে রিভলভার হাতে তৈরি হয়ে রইলাম। মুহূর্তে আমার সমস্ত রক্ত হিম হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়া যেন দ্রুত চলে গেল। তারপর একটু একটু করে দরজাটা খুলতে লাগলো। দেখি সেই কোট হ্যাঙ্গার থেকে নেমে আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার দিকে চেয়ে আমি পাথরের মতন দাঁড়িয়ে রইলাম, যেন সম্মোহিত হয়ে গেছি। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেছে। শিথিল মুঠো থেকে রিভলভার খসে পড়ল। এই অবস্থাতেও আমি কিন্তু বুদ্ধি হারাইনি, যদিও ভয়ে আমার সমস্ত শরীর ঘুলিয়ে উঠেছিল। নিশ্চিত বুঝতে পারছিলাম শেষের সময় ঘনিয়ে এসেছে। কোট ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল। কতকটা যেন হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। ফাঁকা হাতা দুটো হাওয়ায় দুলছে। ক্রমে সেটা পায়ে পায়ে এগিয়ে এলো আমার দিকে। ভয়ে আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। আমি পিছু হটছি। সে যত এগোয় আমি তত পিছোই। পিছোতে পিছোতে ফায়ার প্লেসের দেওয়ালে আমার পিঠ ঠেকে গেল। আর পিছোবার পথ রইল না। কোট তখনও ভয়ঙ্কর ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। তার হাতা দুটো সে ঝেড়ে নিল। তারপর সারাশির মতন সেই দুটো আমার দিকে এগিয়ে দিল। বুঝতে পারলাম যে মুহূর্তে সে আমায় স্পর্শ করবে সেই মুহূর্তে আমি জ্ঞান হারাবো। আশ্চর্য, এই শেষ মুহূর্তে
বিদ্যুতের ঝলকের মতন আমার মনে পড়ল, এই সব অশুভ শক্তির পিছনে ঈশ্বরের নাম চিহ্ন খুব কার্যকরী হয়। তাড়াতাড়ি অশক্ত হাতে আমার বুকে ক্রুশ চিহ্ন এঁকে নিলাম। আরেক হাতে সেই হাতলওয়ালা লোহার ডান্ডাটা ধরতে পারলাম। ঠান্ডা লোহাটা ধরতেই যেন আমার হারানো শক্তি ফিরে এলো। সমস্ত শক্তি সংগ্রহ করে লোহার ডান্ডাটা তুলে আমার সামনের ভয়ঙ্কর দুঃস্বপ্নটার দিকে প্রচণ্ড বেগে আঘাত করলাম। মুহূর্তে কি যেন হলো, কোটটা আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ডিঙিয়ে কোট পেরিয়ে আমি বাইরে চলে এলাম। ফিরে দেখলাম সেটা আবার আগের চেহারা ফিরে পাচ্ছে, হয়তো ফের আমার পিছনে ধাওয়া করবে। ভয়ে আমি দিকবিদিক হারিয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে ওপাশের ছোট শহরে পৌঁছে একটা দোকানের সামনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। একটু জল। যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমায় ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। কারা এক পেয়ালা গরম দুধ নিয়ে এলো। এক চুমুকে তা শেষ করে কিছুটা চাঙ্গা হলাম। ওদের কাছে জঙ্গলের বাড়ির কথা বললাম। শুনে ওরা বলল, করেছেন কি মশাই? ওখানে গেলে কি কেউ জ্যান্ত ফিরতে পারে? যাক, আরেক পাত্র দুধ খান। লোকগুলোকে আমার বড় ভালো লাগলো। তারা আমায় ধরে নিয়ে সামনের দোকানে নিয়ে একটা চেয়ারে বসালো। তারপরে আমায় অনেক পুরনো এক কাহিনী শোনালো। ওটা পরিত্যক্ত একটা নীলকুঠি। 150 বছর আগে ছিল জমজমাট। মালিক ছিল বড় বদমেজাজি। তার মতো পাজি মানুষ বড় একটা দেখা যায় না। লোকটা তার বউকেও একদিন মেরে ফেলে। কুঠির মানুষদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করত সে। তখন নীলের চাষ বন্ধ করবার জন্য আন্দোলন চলছিল। সেই সুযোগে তার হাত থেকে নিষ্কৃতি পেতে তারই বন্দুক দিয়ে কেউ ওকে গুলি করে মারে, একেবারে কানের কাছে দাঁড়িয়ে গুলি ছোড়ে। তারপর থেকে কুঠিও উঠে যায়, নীলের চাষও বন্ধ হয়। ওই বাড়িতে আর কেউ থাকে না। ওই বাড়ি থেকে জ্যান্ত কেউ আজও ফিরে আসেনি। শুনছিলেন অশোক কুমার মিত্রের কোট। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা rahasyoexpress@gmail.com। শেষ করছি আজকের পর্বটি। ঠিক সময় গল্প পেতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রহস্য এক্সপ্রেস।